আচ্ছা, আমি যদি আপনাকে কল্পনা করতে বলি, আমার কাছে ১ গ্রাম ভরের একটি কাগজের দলা আছে। এখন আমি চাচ্ছি এই কাগজকে আগুনে পুড়িয়ে যে শক্তি পাবো তা দিয়ে পুরো একটি শহরকে ধ্বংস করে দিতে। अरे कहना क्या चाहते हो? বলতে এটাই চাই যে পদার্থবিজ্ঞান অনুসারে ১ গ্রাম ভরকে যদি সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে যে শক্তি পাওয়া যাবে তা একটি পারমাণবিক বোমা শক্তির সমান, এবং সেই শক্তি দিয়ে অনায়াসে একটি শহরকে ধ্বংস করে দেওয়া যাবে। কিন্তু ওয়েট, আপনি একটি কাগজকে আগুনে পুড়িয়ে সেই শক্তি পাবেন না। তাহলে প্রশ্ন আসতেই পারে যে আমি তাহলে কিভাবে সেই শক্তি পাবো? তখনই সামনে আসে পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ সূত্র E=mc²। বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৯০৫ খ্রিস্টাব্দে তার থিওরি অফ রিলেটিভিটিতে বলেন, কোনো বস্তুর ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে যে শক্তি পাওয়া যাবে তা হবে বস্তুর ভর এবং আলোর বেগের বর্গের গুণফলের সমান। এই সূত্রটাকে বুঝতে হলে আমাদেরকে প্রথমে দুইটি মৌলিক রাশি সম্পর্কে ধারণা নিতে হবে: ভর এবং শক্তি। ভর হলো কোনো বস্তুর মধ্যে মোট পদার্থের পরিমাণ। ধরুন আপনার ভর ৫ কেজি। এখন আমি যদি আপনাকে চাঁদেও নিয়ে যাই তাহলে আপনার ভর সেখানে ৫ কেজিই থাকবে, অর্থাৎ ভরের কোনো তারতম্য ঘটে না। কিন্তু ভর এবং ওজন একই বিষয় নয়। ওজন মূলত অভিকর্ষ ত্বরণের উপর নির্ভর করে। চাঁদে এবং পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ ভিন্ন, তাই সেখানে আপনার ওজন কমে যাবে। অন্যদিকে কোনো কিছুর কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, স্থিতিশক্তি, পেশি শক্তি, বিভিন্ন প্রকার শক্তি রয়েছে। এখানে একটা জিনিস আগেই ক্লিয়ার করে দিই, আমরা অনেকেই ভাবি ভর এবং শক্তি আলাদা বিষয়। ১৯০৫ খ্রিস্টাব্দে বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেন, ম্যাস অ্যান্ড এনার্জি আর বোথ ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস অফ সেম থিং। তিনি তার বিশ্ববিখ্যাত সূত্র E=mc² দেন, যেখানে E হচ্ছে কোনো বস্তুর মোট শক্তি এবং m হচ্ছে তার মোট পদার্থের পরিমাণ অর্থাৎ ভর, এবং c হচ্ছে আলোর বেগ, যা প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। এখন এই সূত্র অনুসারে যদি আমরা ১ গ্রাম ভরকে সম্পূর্ণ শক্তিতে রূপান্তর করি তাহলে যে শক্তি পাওয়া যাবে তা হচ্ছে প্রায় ৯০ ট্রিলিয়ন জুল। তাত্ত্বিকভাবে ১ গ্রাম ভরের কাগজকে সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করলে ৯০ ট্রিলিয়ন জুল শক্তি পাওয়া যাবে, কিন্তু আমরা কখনোই বাস্তবে আগুনে পুড়িয়ে বা অন্য কোনো উপায়ে এই শক্তি পাবো না। তাহলে প্রশ্ন আসতেই পারে যে থিওরি অফ রিলেটিভিটির E=mc² সূত্র অনুসারে ১ গ্রাম কাগজ থেকে প্রাপ্ত শক্তি ৯০ ট্রিলিয়ন জুল হলেও আমরা কেন আগুনে পোড়ালে ১ গ্রাম কাগজ থেকে ৯০ ট্রিলিয়ন জুল শক্তি পাই না? যখন কোনো কাগজকে আগুনে পোড়ানো হয় তখন এর ভরের খুব সামান্য অংশ আলোক এবং তাপশক্তিতে রূপান্তরিত হয়, বাকি অংশ কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং ছাইয়ে পরিণত হয়। এখানে কাগজ পোড়ানোর ফলে কাগজের যে রাসায়নিক বিক্রিয়াটি হয় সেখানে কাগজের পরমাণুর নিউক্লিয়াসের কোনো পরিবর্তন হয় না, শুধু বহিস্তরের ইলেকট্রনগুলোর পরিবর্তন হয়। কিন্তু সামহাও ধরেন আপনি একটি উপায় বের করলেন যা দিয়ে আপনি ৯০ ট্রিলিয়ন জুল শক্তি পেতে পারবেন ১ গ্রাম ভরের কাগজ থেকে। হ্যাঁ, এটা বাস্তবে সম্ভব, কিন্তু তখন আমাদের বুঝতে হবে অ্যান্টিম্যাটার এবং ম্যাটার কী। ম্যাটার শব্দের অর্থ পদার্থ, অ্যান্টিম্যাটার শব্দের অর্থ প্রতিপদার্থ, অর্থাৎ পদার্থের বিপরীত বস্তুটি হলো প্রতিপদার্থ। আমরা জানি কোনো পদার্থের মধ্যে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে। এখন আমরা যদি এমন কোনো পদার্থ তৈরি করতে পারি যেটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন অর্থাৎ পজিট্রন থাকবে, তাহলে সেই দ্বিতীয় বস্তুটাই হবে প্রথম বস্তুটার অ্যান্টিম্যাটার বা প্রতিপদার্থ। যখন ম্যাটার এবং অ্যান্টিম্যাটার পরস্পরের সংস্পর্শে আসে তখন বিলুপ্তিকরণ অর্থাৎ অ্যানহিলেশন প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি এবং গামারশ্মি নির্গত হয়। এই গামারশ্মির বেগ আলোর বেগের সমান, তাই ম্যাটার অ্যান্টিম্যাটার ইনহেলেশন প্রক্রিয়া E=mc² সূত্র অনুসারে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। কিন্তু অ্যান্টিম্যাটার তৈরি এবং তা রক্ষণাবেক্ষণ খুবই ব্যয়সাপেক্ষ ব্যাপার। ১ গ্রাম অ্যান্টিম্যাটারের মূল্য প্রায় $62 ট্রিলিয়ন। তাই অ্যান্টিম্যাটার দিয়ে কোনো বস্তুর সম্পূর্ণ ভরকে শক্তিতে পরিণত করা বাস্তবসম্মত নয়। আমরা অনেকেই ভাবি কোনো বস্তুকে আলোর বেগের সমান বেগে নিক্ষেপ করলে সেটি তার টোটাল ভর শক্তিতে পরিণত হবে, কিন্তু বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছেন কোনো বস্তুকে আলোর বেগের সমান বেগে গতিশীল করা সম্ভব নয়। তাহলে এটাও E=mc² অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটির আদর্শ উদাহরণ হতে পারে না। তাহলে থিওরি অফ রিলেটিভিটি কি শুধুই ভাওতাবাজি, নাকি এর বাস্তবে কোনো উদাহরণ নেই? অবশ্যই আছে। এটা বোঝার জন্য আমাদের অবশ্যই চেইন রিয়াকশন বুঝতে হবে। কোনো বিক্রিয়া যদি শুরু করার পর আমাদের তা চালানোর জন্য অন্য কোনো শক্তি না দিতে হয় তাহলে সেটাই চেইন রিয়াকশন। চেইন রিয়াকশন প্রধানত দুই প্রকার: নিউক্লিয়ার ফিউশন ও নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন মানে হচ্ছে বিভাজন। ধরুন আপনার কাছে একটা ইউরেনিয়াম পরমাণু আছে যেটাকে আপনি একটি নিউট্রন দ্বারা আঘাত করে ব্যারিয়াম এবং ক্রিপ্টনের পরমাণুতে পরিণত করলেন, যার সাথে 3টা নিউট্রন নির্গত হলো। ওই 3টা নিউট্রন পরবর্তী ইউরেনিয়ামকে আঘাত করবে এবং এই একই প্রক্রিয়া পুনরায় চলতে থাকবে। একটি ইউরেনিয়ামের নিউক্লিয়ার ফিশন অর্থাৎ বিভাজন বিক্রিয়ায় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া সাধারণত নিউক্লিয়ার বোমা এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হয়। অন্যদিকে ফিউশন মানে হচ্ছে সংযোজন। দুইটি হালকা পরমাণুকে একত্রিত করে একটি বৃহৎ আকৃতির পরমাণুতে পরিণত করলে প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়। বলা ভালো, আমরা যে 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির কথা বললাম সেটা মাত্র একটি
ইউরেনিয়ামের বিয়োজন থেকে সৃষ্ট। এভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোটি কোটি ইউরেনিয়ামের পরমাণুর বিক্রিয়া হয়, যার থেকে অনেক বেশি শক্তি উৎপন্ন হয়। এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে একটি মাত্র পরমাণু থেকে কিভাবে এত বেশি শক্তি পাওয়া যেতে পারে। তখন আমাদের পরমাণুর নিউক্লিয়াস এর গঠন সম্পর্কে জানতে হবে। আমরা জানি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে। বিক্রিয়ার পূর্বে নিউট্রন এবং প্রোটনের মোট ভর বিক্রিয়ার পরে নিউট্রন এবং প্রোটনের মোট ভর অপেক্ষা কিছুটা কম হয়, অর্থাৎ ভর হ্রাস পায়। তাহলে এই ভরটা কোথায় যায়? এই ভরটা মূলত শক্তি হিসেবে নির্গত হয় এবং এই ভরের এই পার্থক্যকে ভর ত্রুটি বলে, যা আলোর বেগের বর্গের সাথে গুণ করলে ওই বিক্রিয়ায় প্রাপ্ত শক্তির মান পাওয়া যায়। তাহলে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে E=mc² সূত্র বাস্তবে এক্সিস্ট করে এবং এর মাধ্যমে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায়। তখন আমাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, নিউক্লিয় বিক্রিয়ায় যে আলফা এবং বিটা কণা নির্গত হয় তার বেগ আলোর বেগের তুলনায় কিছুটা কম হয়, তাহলে তারা কেন E=mc² সূত্র মেনে চলে? আমরা জানি আলফা এবং বিটা কণার খুব সামান্য পরিমাণে ভর রয়েছে এবং যেহেতু তাদের বেগ আলোর বেগের কাছাকাছি, তাহলে তাদের গতিশক্তি অনেক বেশি হয়। এই গতিশক্তিটাই মূলত E=mc² সূত্রের পরিপূরক, অর্থাৎ বস্তুর মোট শক্তি গতিশক্তি হিসেবে নির্গত হয়। আজকের জন্য এইটুকুই। এরকম ভিডিও আরও পেতে চাইলে ইমন্স প্রোটোকলকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।